নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। ভারতের শেয়ার বাজার এখন অনেকটাই বুলিশ এবং তার ফলে বিভিন্ন শেয়ারের দাম আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। গত 7-8 মাস ধরে তো আপনারা জানেন যে বাজার মন্দা ছিল। যাই হোক, এখন শেয়ার বাজারে খুশির হাওয়া, সবটাই প্রায় পজিটিভ রেজাল্ট। তো দু একটি নেগেটিভ খবর আছে মিউচুয়াল ফান্ড মার্কেটে, বিশেষ করে সেখানে দেখা যাচ্ছে যে অনেক বিনিয়োগকারী তারা মিউচুয়াল ফান্ড থেকে সরে গেছেন এই মন্দার সময়, কারণ তাদের মনের মধ্যে প্যানিক এসেছিল। মিউচুয়াল ফান্ডে থাকতে গেলে দীর্ঘকালীন এই মার্কেটে থাকতে হয়, ফিনান্সিয়াল গোল সামনে রাখতে হয় এবং ফলে বিরাট একটা কর্পাস নিয়ে মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে যাওয়া যায়। এটা আমি বারবারই বলেছি, বিভিন্ন পরিসংখ্যান দিয়ে, স্ট্যাটিস্টিক্স দিয়ে। যাই হোক, আরেকটি বিষয় হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে আগে নিয়ম ছিল যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে আগে বিভিন্ন যে স্কিমে 36 মাস, 60 মাস বা 72 মাসের জন্য বিনিয়োগ করতে হতো এবং সেটা যখন ম্যাচিওর হয়ে যেত তখন আবার ওই মিউচুয়াল ফান্ডে তারা এক্সটেন্ড করতে পারতো, কিংবা তারা হয়তো এসআইপি করলো, এসআইপি 60 মাস বাদে যখন ম্যাচিউরিটি হলো বা একটি নির্দিষ্ট টাকা পৌঁছলো তখন তারা সেটাকে আবার তারা লামসামে টাকা রাখতে পারতো। তো এই সময় অনেক মিউচুয়াল ফান্ড বন্ধ হয়ে গেছে। তো এটা এমন খবর নয় যে মিউচুয়াল ফান্ড থেকে লোকে টাকা তুলে নিচ্ছে, এটা একটা জেনারেল নিয়মই বন্ধ হয়ে গিয়েছিল এবং তারপর অনেকেই আবার সেটাকে আবার নতুনভাবে বিনিয়োগ করেছেন। কিন্তু এতে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এবং একটি সংবাদপত্র আমি দেখতে পেয়েছি, এতে নেগেটিভ খবর ছিল। সংবাদপত্রটিতে লেখা ছিল যে মিউচুয়াল ফান্ড থাকবে তো, এবং সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলেও অনেকে না বুঝতে পেরে মন্তব্য করেছেন এই স্ট্যাটিস্টিক্স দেখে যে মিউচুয়াল ফান্ড বন্ধ হয়ে গেল। কিন্তু এটা কিন্তু বিনিয়োগকারীদের অজ্ঞাতে ঘটেছে। তারা যখন জানতে পেরেছে তখন মিউচুয়াল ফান্ডে তারা ফার্দার বিনিয়োগ করেছে এবং এপ্রিল মাসে দেখতে পেয়েছি যে সর্বকালীন মিউচুয়াল ফান্ডে টাকা রাখার ক্ষেত্রে রেকর্ড হয়েছে। যাই হোক, আমরা দেখেছি গত 9 এপ্রিল 2025 সেদিন বিএসসি সেন্সেক্স বটমে পৌঁছে গিয়েছিল, মানে এই স্পেলে সবচেয়ে বটম পয়েন্ট ছিল 75,000 প্রায়, এবং সেটা এই 1.5 মাসের মধ্যে সেটা বেড়ে কিন্তু আজকে 82,000 পয়েন্ট। সব সময় এখন দেখা যাচ্ছে খুশির খবর, মানে বাড়ছে এবং আমি আশা করছি আগামী 2-1 মাসের মধ্যে 85,000 যে সেন্সেক্সের যে সর্বোচ্চ শিখর ছিল সেখানে পৌঁছে যাবে এবং সেই বর্ডার লাইনটা পার হয়ে যাবে। আর খুশির খবরের তো শেষ নেই, আজকেও কিন্তু দুটো বড় বড় খুশির খবর আছে। একটি খবর হচ্ছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাডভান্স ডিভিডেন্ড আর্থিক বছর 2024-25 সালের জন্য পেমেন্ট করছেন 2.69 লক্ষ কোটি টাকা। মাথায় রাখবেন, 2.69 লক্ষ কোটি টাকা, এটা হচ্ছে রেকর্ড। এবং গত আর্থিক বছরে তারা দিয়েছিলেন 2.10 লক্ষ কোটি টাকা, তার আগের বছর খুবই কম ছিল 87,240 কোটি টাকা। এই টাকাটি বিভিন্ন উন্নয়নের কাজে ভারত সরকার কাজে লাগাতে পারবেন। এছাড়া তো আরও খুশির খবর, সেটা হচ্ছে কনজাম্পশন লেভেল বাড়ছে এবং রেপো রেট সেটাও কিন্তু আবার কাট হতে যাচ্ছে জুন মাসে, আশা করছি। কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার, খুচরো মূল্যবৃদ্ধির হার অনেকটাই কমে গেছে। এবং আজকে আমি সংবাদপত্রে দেখলাম এবং সোশ্যাল মিডিয়াতেও বেরিয়েছে খবর যে এখন কিন্তু ব্যাংকের সুদের হার আস্তে আস্তে কমতে শুরু করবে। যাই হোক, তার ফলে আবার দেখা যাবে যে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে লোকে আরও বেশি করে টাকা রাখতে চাইবে, কারণ যখনই দেখা যাবে যে ব্যাংকে সুদের হার কমে যাচ্ছে, যদিও গ্যারান্টিড ইনকাম, সেই ক্ষেত্রে যারা এই সুদের উপর নির্ভর করে সংসার চালান তাদের খুবই কঠিন অবস্থা আসতে পারে এবং সেটা আগেও এসেছিল। যাই হোক, তারা মিডিয়াম রিস্কের জায়গায় মিউচুয়াল ফান্ডে হয়তো তারা আবার টাকা আবার বিনিয়োগ করতে শুরু করবেন। যাই হোক, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটিকে ভালো লাগলে আপনারা ভিডিওটিকে লাইক করুন। আপনারা দেখতে থাকুন আমি কি বলতে যাচ্ছি। আমি এর সঙ্গে আরও কিছু যোগ করব, সেটা হচ্ছে আমার অনেকে আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন, আমি সেই কমেন্টেরও কিছু উত্তর দেব। এবং তার মধ্যে বেশ কিছু কমেন্ট আছে, সেটা হচ্ছে যে নিউ ফান্ড অফার, যখন 10 টাকা করে মিউচুয়াল ফান্ড কেনা যায় আমরা কি সেটাই কিনবো, না আমরা ওল্ড যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেখানে বিনিয়োগ করব। অনেকে প্রশ্ন করেছেন যে
লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কী করে কম দেওয়া যায়, এবং আমি একজন সাধারণ বিনিয়োগকারী, আমি কি করে মিউচুয়াল ফান্ড মার্কেটে টাকা রাখবো সেটা বলুন। আমি তো কিছুই জানি না। আজকে আমি এই বিষয়গুলো নিয়েও আলোচনা করতে যাচ্ছি। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্সদের কমেন্টের উত্তর দেওয়ার আগে আরেকটি যে ভালো খবর এসেছে সেটা শোনাই। সেটা হচ্ছে ভারত এখন 4th লার্জেস্ট ইকোনমি বলে গণ্য হবে, কারণ আমরা এখন $3 ট্রিলিয়ন এই ভ্যালু পার হয়ে গেল, আমাদের দেশ এটা পার হয়ে গেল। তার ফলে আমরা জাপানকে পিছিয়ে ফেলে দিলাম। আমাদের সামনে এখন আছে USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, চায়না এবং জার্মানি, এবং আশা করা হচ্ছে যে আগামী 3 বছরের মধ্যে আমরা 5 ট্রিলিয়ন যে ডলার সেই লক্ষ্যমাত্রা আমরা পার হয়ে যাব। আমাদের এরকমই আরও বড় হয়ে যাবে, তখন আমরা জার্মানিকেও পিছনে ফেলে দিতে পারবো। এবার আমি 2-3টি কমেন্টের উত্তর দিচ্ছি। প্রথম হচ্ছে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এটা কি করে কমানো যায়। দেখুন, এটা কমাতে গেলে 3-4টি নিয়ম আপনারা ফলো করুন। প্রথম হচ্ছে যে ডিপোজিট আপনারা মিউচুয়াল ফান্ডে রাখবেন সেটাকে আপনাদের নিকট আত্মীয়ের মধ্যে, মানে ছেলে মেয়ে এই সবার মধ্যে ছড়িয়ে দিন, তাহলে কিন্তু ভ্যালুটা অনেকটাই কমে যাবে, এবং তার ফলে দেখা যাবে অনেক সময় কিন্তু সেই ট্যাক্সের পরিমাণ অনেকটাই কম হয়ে যাবে। আরেকটি দিক হচ্ছে যে 2টি আর্থিক বছরের মধ্যে আপনারা রিডিমশন বা সেল এটাকে ভাগ করে দিন। মানে ধরুন আগের বছরের যে আগের পূর্ববর্তী মাসগুলো রয়েছে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মধ্যে আপনারা রিডিমশন করুন। আবার পরের বছরে দেখা যাবে যে এপ্রিল, মে, জুন, তার মধ্যে কিছুটা রিডিমশন করুন, তাহলে কিন্তু অনেকটা আপনাদের ট্যাক্স কমে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে যখন আপনারা বিনিয়োগ করবেন তারপর যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এটাকে কিন্তু দূরে রাখতে চেষ্টা করুন। তার ফলে 1 বছর বাদে, মানে 13তম মাসে গিয়ে আপনারা কিছুটা সেল করতে পারেন, তাহলে দেখা যাবে যে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের মধ্যে পড়ে যাবেন। সেটা তো জানেন যে প্রথম লাভের 1,25,000 টাকা পর্যন্ত ছাড়, অতএব সেটা তো পুরোপুরি ভোগ করা যাবে। তারপরে যে ট্যাক্স আছে তার 12.5% তার ট্যাক্স দিতে হবে, আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হচ্ছে তুললেই 20% দিতে হবে। এইভাবে আপনি এই তিন রকমভাবে এটাকে বাঁচাতে পারেন। এছাড়া আরেকটি, সেটা মানে নাই হোক, সেটা হচ্ছে যে কোনো ভ্যালু যদি কমে যায়, দেখা গেল যে যখন আপনি বিক্রি করতে যাচ্ছেন যে দামে কিনেছিলেন তার থেকে কম হচ্ছে ওই মিউচুয়াল ফান্ডটির ভ্যালু, ঠিক আছে, তাহলে আপনি পরে যখন লাভ করবেন তার সঙ্গে কিন্তু কম্পেনসেট হয়ে যাবে, লং টার্মের সঙ্গে কিন্তু এটা কম্পেনসেট হয়ে যায়। অর্থাৎ সেই ক্ষেত্রে দেখা যাবে যে লং টার্মে আপনি হয়তো অনেকটা লাভ করেছেন, সেটা হয়তো দেখা গেল যে 1,25,000 টাকার বেশি আপনাকে 12.5%, ওই 1,25,000 টাকা বাদ দিয়ে তার উপর ট্যাক্স দিতে হতো, কিন্তু যেহেতু অন্য একটি ফান্ডে আপনার লোকসান হয়েছে সেহেতু তার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট হবে। এইভাবেও কিন্তু আপনি বাঁচাতে পারেন। অতএব আমার মনে হয় এই 3-4টি পদ্ধতি রয়েছে যেভাবে আপনারা এই ট্যাক্সটাকে বাঁচাতে পারেন। এছাড়া আপনারা তো অবশ্যই আপনার যে ট্যাক্স কনসালটেন্ট তার সঙ্গে আলোচনা করবেন যে আরও কিছু পথ বের করা যায় কি না। আমার চ্যানেলে কমেন্টে কয়েকজন বলেছেন যে নতুন বিনিয়োগকারীরা কী করে তারা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিম পছন্দ করবেন। আমি প্রথমেই বলি যে একজন অ্যাডভাইজারের সাহায্য নিন, যেহেতু মার্কেটে নতুন এসছেন, ভুলচুকও হতে পারে। তাও আপনারা দেখবেন যে আমি 2-4টি বিষয় বলবো। সেটি হচ্ছে যে প্রথমত আপনারা দেখুন যে আপনারা যে ফান্ডটি পছন্দ করছেন সেইগুলো যখন মার্কেট খুব হাই ছিল বা মার্কেট লো ছিল তখন কেমন ফাংশন করছে, এবং সেটা আপনারা দেখবেন যে ক্যাটাগরিতে আপনারা পছন্দ করছেন, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ বা মিড ক্যাপে, সেখানে অন্য অন্য যে ফান্ডগুলো আছে, স্কিমগুলো আছে, তার সঙ্গে কম্পেয়ার করে দেখবেন। এক্ষেত্রে আপনারা দেখতে পারেন অ্যামফি ন্যাভ হিস্ট্রি, তাতে গত 5 বছরে একটা হিসেব পেয়ে যাবেন, তার মধ্যে একটা অ্যাভারেজ মোটামুটি করে নেবেন। দেখবেন ফান্ড ম্যানেজার কতদিন ধরে ওই ফান্ডে আছেন এবং ওই স্কিমটি দেখভাল করছেন, তিনি কি ঠিকভাবে সামলাতে পারছেন, এটা কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন। এছাড়া বিভিন্ন রেশিও অ্যানালাইসিস আছে। রেশিও বলতে আমি রিস্ক রেশিও অ্যানালাইসিস বলছি, আলফা, বিটা,
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো ভাগ আছে। মানে কোনোগুলো হচ্ছে মার্কেটে ভোলাটিলিটি দেখায়, কোনোটা রিটার্ন দেখায়। আমি সেগুলো ডিটেলসে আসছি না, মানে এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন যে বেঞ্চমার্কের তুলনায় সেটা ভালো ফাংশন করছে কিনা। মানে খুব ভোলাটিলিটি হলে ভয়ের ব্যাপার আছে। যেমন মনে করুন অ্যাভারেজ রিটার্নে কোনো বছর হয়তো 40% হয়েছে, কোনো বছর 5% হয়েছে, লাস্ট 2-3 বছর হচ্ছে 5% করে চলছে 2 বছর ধরে, আগে একসময় 40% ছিল। এই ফান্ডগুলোতে কিন্তু দূরে সরে যাবেন। ওল্ড ফান্ডে থাকার চেষ্টা করবেন যখন প্রথম বিনিয়োগ করছেন, নতুন ফান্ডে যাবেন না। এইভাবে কিন্তু আপনারা প্রথমে নির্বাচন করতে পারেন। তাও জন্য অ্যাডভাইজারের সাহায্য নিতে পারেন, এবং ফান্ডটি আপনারা দেখুন কীভাবে ফান্ডটি শুরু থেকে আপনি যখন বিনিয়োগ করছেন সে অবস্থায় এসছেন। অনেকে কমেন্ট করেছেন যে এনএফও কিনবো কিনা, নিউ ফান্ড অফার। আমি বলবো যে এনএফও ক্ষেত্রে না কেনাই ভালো। এক্ষেত্রে ওল্ড ফান্ড কিনলে সেক্ষেত্রে পাস্ট পারফরমেন্সটা জানা যায়। এই ক্ষেত্রে 10 টাকা দিয়ে আপনি কিনবেন, তারপর অনেক ম্যানেজমেন্ট এক্সপেন্সেস আছে, অনেক রকম তাদের অ্যাডভার্টাইজমেন্ট খরচাগুলো প্রথমে করতে হয়, বাজেটটাকে জানতে হয়। প্রথমে কি করে তারা ওই স্কিম নিয়ে বাজেটটা জানবেন, এবং এক্ষেত্রে ফান্ড ম্যানেজার কত পুরনো, তার কতটা অভিজ্ঞতা রয়েছে, যে সেক্টর নিয়ে উনি কাজ করছেন না, নিউ ফান্ড অফার যে সেক্টরে এলো সেটা কিন্তু দেখতে হবে। এবং যে ক্ষেত্রে আপনারা দেখবেন যে AUM বেশি হয়ে গেছে, অনেকটাই বেশি হয়ে গেছে, ফাংশন করতে পারছে না অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, সেগুলো না কেনাই ভালো। এইভাবে কিন্তু আপনারা প্রাথমিকভাবে কিন্তু পছন্দ করতে পারেন মিউচুয়াল ফান্ড। তাও আমি বলবো যে একজন গুরুর সাহায্য নেওয়া দরকার মিউচুয়াল ফান্ডে টাকা বাড়াতে গেলে। যাক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ভিডিওটিকে আপনারা লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আমাকে ভালোবেসে এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।